প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা 2024 সালের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো তিনটি, প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 3 = 3। প্রথম, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন লর্ড কর্নওয়ালিস, লর্ড হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি। উত্তর হবে লর্ড ওয়েলেসলি। প্রশ্ন, কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1817, 1800, 1802, 1817 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম হান্টার, উইলিয়াম জোন্স, স্যার জন শোর, ডিঙ্ক ওয়াটার বেথুন। উত্তর হবে উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, ভারতে নতুন বিচার ব্যবস্থা চালু হয় 1772, 1773, 1765, 1764 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1772 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মুঘল বংশের শেষ সম্রাট হলেন দ্বিতীয় বাহাদুর শাহ, মোহাম্মদ শাহ, জাহাঙ্গীর শাহ, ফারুক শিয়ার। উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে যে কোনো দুটি, প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 2 = 2। প্রথম, ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর লিখবে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান। পরের প্রশ্ন, পেশোয়া শব্দের অর্থ কি? উত্তর হবে প্রধানমন্ত্রী। তাহলে পেশোয়া শব্দের অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? উত্তর লিখবে লর্ড কর্নওয়ালিস। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, আলেকজান্ডার ডাফ কে ছিলেন? উত্তর আলেকজান্ডার ডাফ ছিলেন ভারতে আগত একজন স্কটিশ মিশনারি। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর লিখবে স্যার এলিজা এমপে। তাহলে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপে। 3 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 2। প্রথম, কবে কাদের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশির যুদ্ধ হয়। বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজ সেনাপতি ক্লাইভের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। সুবা কথাটির অর্থ কী? সুবা কথাটির অর্থ হলো প্রদেশ। মুঘল আমলে সমগ্র ভারত কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল। এই প্রদেশগুলোকে সুবা বলা হতো। আকবরের সময় 13টি সুবা ছিল। বাংলা, বিহার, উড়িষ্যা ও আসাম নিয়ে বাংলা সুবা গঠিত হয়েছিল। পরে হচ্ছে কর্নওয়ালিস কোর্ট কী বা কোর্ট কর্নওয়ালিস কী? ভারতের গভর্নর জেনারেল রূপে লর্ড কর্নওয়ালিস আইনের ক্ষেত্রে যে সকল প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কারগুলি করেছিলেন সেগুলির বিধিবদ্ধ রূপ হলো কর্নওয়ালিস কোর্ট। পর হচ্ছে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের 2টি শর্ত লেখো। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের 2টি শর্ত হলো: 1, ব্রিটিশ সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে কোম্পানিকে ভারতে শাসনের অধিকার প্রদান করা। 2, কোম্পানি সনদের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি মিশনারিদের ধর্মপ্রচারের অধিকার দান করা। 4 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 3। প্রথম, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? 1765 খ্রিস্টাব্দে বাৎসরিক 26 লক্ষ টাকা কর প্রদানের বিনিময়ে ইংরেজরা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার সম্বলিত দেওয়ানি লাভ করে। দেওয়ানি লাভের পর কোম্পানি বাংলার নবাব নিজাম উদ্দৌলাকে বাৎসরিক 53 লক্ষ টাকা প্রদানের শর্তে রাজস্ব আদায়ের অধিকার নবাবের কাছ থেকে নিয়ে নেয়। কিন্তু প্রশাসনিক দায়িত্ব নবাবের ওপর অর্পিত হয়, ফলে ইংরেজরা লাভ করে দায়িত্বহীন ক্ষমতা এবং নবাবের ওপর অর্পিত হয় ক্ষমতাহীন দায়িত্ব। একেই দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। পরে হচ্ছে পলাশী লুণ্ঠন কাকে বলে? পলাশী লুণ্ঠন 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর বাংলার নবাব হন মির্জাফর। নতুন নবাব ইংরেজ কোম্পানিকে 1, বাংলায় বিনা শুল্কে ব্যবসা করার অধিকার দেন। 2, 24 পরগনা জেলার জমিদারি লাভ করে ইংরেজরা। 3, সিরাজের কলকাতা আক্রমণের ক্ষতিপূরণ স্বরূপ কোম্পানি 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ লাভ করে। 4, কোম্পানি বড়, মাঝারি ও ছোট কর্মচারীরা প্রত্যেকেই কম বেশি পারিতোষিক লাভ করে। 5, সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ নবাবের কাছ থেকে ইংরেজরা লাভ করে। প্যারা চেঞ্জ করে লিখবে এইভাবে: নানা অজুহাতে ইংরেজরা নবাবের কাছ থেকে অর্থ আদায় করে রাজকোষ শূন্য করে দেয়। একেই পলাশীর লুণ্ঠন বলা হয়। বলছে অন্ধক হত্যা বলতে কী বোঝো? 1756 খ্রিস্টাব্দের 20শে জুন কলকাতা আক্রমণ দখল করেন নবাব সিরাজউদ্দৌলা। তার হাতে বন্দি হলওয়েন লেখেন যে নবাব 146 জন ইংরেজকে বন্দি করে আলো বাতাসীন একটা ছোট্ট ঘরে আটকে রেখেছিলেন। ফলে শ্বাসরুদ্ধ হয়ে 123 জন মারা যান। এই ঘটনাকেই অন্ধক হত্যা বলা হয় বা হলওয়েন প্রবর্তিত এই ঘটনাকেই অন্ধক হত্যা বলা হয়। বলেছে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো? ভারতের
শিক্ষার মাধ্যম এদেশীয় না পাশ্চাত্য তথা ইংরেজ হওয়া উচিত সে সম্পর্কে 1836 খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষাবিদদের মধ্যে বিরোধের সূচনা হয়। এইচ.টি. প্রিন্সেপ, কোলব্রুক প্রভৃতি প্রাচ্য ভাষায় শিক্ষাদানের সমর্থক ছিলেন। অপরদিকে আলেকজান্ডার ডাফ মেকলে সান্ডার্স ছিলেন পাশ্চাত্য ভাষার সমর্থক। এই বিতর্ক প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত। শ্রীরামপুত্রই কাদের বলা হয়? শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের 3জন প্রতিষ্ঠাতা ও ধর্মযাজককে উইলিয়াম কেরি, জোয়াসু ম্যাটসম্যান ও উইলিয়াম ওয়াটসকে শ্রীরামপুত্রই বলা হয়। এ দেশে পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি বাংলা ভাষার উন্নয়নে এদের অবদান ছিল অনস্বীকার্য। 5 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের দেওয়া প্রশ্নের মান রয়েছে। প্রথম প্রশ্ন, সিরাজের সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ কী ছিল অথবা আসতে পারে পলাশী যুদ্ধের কারণ কী ছিল, এর ফলাফল কী হয়েছিল? পয়েন্টগুলোর ভূমিকা, আলীবর্দী খানের আমল পর্যন্ত বাংলায় ইংরেজরা বণিকের ভূমিকা পালন করেছিল, কিন্তু তার মৃত্যুর পর এদেশে রাজনৈতিক অধিকার লাভে তারা সচেষ্ট হয়। কারণ নবাবী পদে বসার প্রায় সঙ্গে সঙ্গে সিরাজের সঙ্গে ইংরেজদের বিবাদের সূচনা হয়। বিবাদের কারণগুলি হলো: এক, প্রথমত সিরাজের সিংহাসনে ইংরেজরা নবাবকে নাজরানা বা উপঢৌকন পাঠায়নি, এই ঘটনায় সিরাজ যথেষ্ট অপমানিত বোধ করেন। দ্বিতীয়ত, সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ঢাকার নবাবের পত্নী ঘসেটি বেগম ও পূর্ণিয়ার নবাব শওকত জংয়ের সঙ্গে ইংরেজরা গোপনে যোগাযোগ শুরু করে। এই খবর সিরাজকে যথেষ্ট ক্ষুব্ধ করে তোলে। তৃতীয়ত, দাক্ষিণাত্যে কর্ণাটক যুদ্ধ শুরু হলে বাংলায় ইংরেজ ও ফরাসিরা নিজ নিজ কুটির সংস্কার শুরু করে। নবাব উভয়কে এই কার্যে নিষেধাজ্ঞা জারি করলেও ইংরেজরা তা অমান্য করে। নবাব এতে যথেষ্ট ক্ষুব্ধ হন। চতুর্থ, ঢাকার দেওয়ান রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস প্রভূত ধনরত্ন নিয়ে কলকাতায় ইংরেজদের আশ্রয়ে পালিয়ে গেলে নবাব তাকে মুর্শিদাবাদে ফেরত পাঠানোর নির্দেশ দেন, কিন্তু নবাবের আদেশে ইংরেজরা কর্ণপাত করেনি। পঞ্চমত, কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যে দস্তকের ব্যবহার শুরু করলে নবাব অত্যন্ত বিরক্ত হন। ষষ্ঠত, নবাবের দূত নারায়ণ দাসকে ইংরেজরা চোর অপবাদ দিয়ে মারধর করে তাড়িয়ে দিলে নবাব ক্রুদ্ধ হয়ে 1756 খ্রিস্টাব্দের 20 জুন কলকাতা আক্রমণ ও দখল করে নেন। সপ্তমত, মাদ্রাজ থেকে রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসন কলকাতা আগমন ও পুনর্দখল করলে নবাবের সঙ্গে তাদের আলীনগরের সন্ধি হয়, কিন্তু সন্ধির শর্ত উপেক্ষা করে ক্লাইভ গোপনে নবাবের শত্রুদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়। পলাশী যুদ্ধ, মির্জাফর, ইয়ার লতিফ, উমিচাঁদ, রায়দুল্লভ, জগৎ শেঠ প্রভৃতির সঙ্গে ষড়যন্ত্রের পর ইংরেজরা নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সিরাজ সসৈন্য কলকাতা অভিমুখে যাত্রা করেন। পানিপথের পলাশীর আমবাগানে পরস্পরের যুদ্ধের মুখোমুখি হয়। 1757 খ্রিস্টাব্দের 23 জুন পলাশীর ষড়যন্ত্রের ফলস্বরূপ নবাবের পরাজয় ঘটে। যুদ্ধের ফলাফল, যুদ্ধে পরাজিত নবাব গোপনে পাটনার উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু তিনি ধরা পড়েন এবং মির্জাফর পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ কর্তৃক নিহত হন। গোপন সন্ধির শর্তানুযায়ী মির্জাফর বাংলার নবাব হন। ইংরেজদের খুশি করার জন্য তিনি 3 কোটি টাকা কোম্পানি ও তার কর্মচারীদের উপহার দেন। শুরু হয় পলাশীর লুণ্ঠন। এর ফলে ইংরেজ সিংহাসনের পশ্চাতে শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। মূল্যায়ন, বাংলার অপরিমিত সম্পদকে কাজে লাগিয়ে ইংরেজরা সমগ্র ভারত অধিকার করতে অগ্রসর হয়। জরিপ কি? কোম্পানির শাসনকালে জমি জরিপের জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছিল তা লেখো। জরিপ কথার আক্ষরিক অর্থ হলো মাপজোপ করা। কোনো জমির দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে ক্ষেত্রফল বা আয়তন নির্ণয় করাকেই জরিপ বলা হয়। যারা এই মাপঝোপের কাজ করে তাদের আমিন বলা হয়। গৃহীত ব্যবস্থা, কোম্পানি বিভিন্ন সময়ে জমি জরিপে যে সকল ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলি হলো: 1. কোম্পানির জমিদারি মাপজোপ। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর নতুন নবাব মির্জাফর কোম্পানিকে কলকাতা থেকে কুলপি পর্যন্ত 24টি পরগনার জমিদারি প্রদান করে। রবার্ট ক্লাইভ এই অঞ্চলের জমি জরিপের দায়িত্ব দেন ফ্র্যাঙ্কল্যান্ডকে। তার মৃত্যুর পর হক ক্যামেরন এই কাজ শেষ করেন। 2. নদী জরিপ। বাংলার নদীপথগুলির গতিপথ ও দৈর্ঘ্য চিহ্নিত করার জন্য কোম্পানি জেমস রেনেলকে দায়িত্ব দেন। তিনি নদীপথ জরিপ করে মোট 16টি মানচিত্র তৈরি করেন। কমিটি অফ রেভিনিউ। 1770 খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউ গঠন করে রাজস্ব সংক্রান্ত বিষয়গুলি দেখাশোনার দায়িত্ব তার ওপর অর্পিত হয়। 1768 খ্রিস্টাব্দে কমিটির নতুন নাম হয় বোর্ড অফ রেভিনিউ। পাঠশালা ব্যবস্থা বা পাঠশালা বন্দোবস্ত।
বাংলার গভর্নর জেনারেল রূপে হেস্টিংস এদেশে ইজারদারি ব্যবস্থা চালু করেন। সর্বোচ্চ রাজস্ব প্রদানের শর্তে তিনি 5 বছরের জন্য জমি ইজদারা দিতেন। পরে অবশ্য এই ব্যবস্থাকে একশালা বন্দোবস্তে নামিয়ে আনা হয়েছিল। মূল্যায়ন: ইজারদারি ব্যবস্থা ক্রমশ জটিল ও সমস্যা সংকুল হয়ে পড়ায় লর্ড কর্নওয়ালিস 1790 খ্রিস্টাব্দে 10 শালা বন্দোবস্ত চালু করেন এবং চিরস্থায়ী বন্দোবস্তের প্রস্তাব প্রদান করেন। ইংল্যান্ড থেকে অনুমতি এলে 1793 খ্রিস্টাব্দে বাংলা প্রেসিডেন্সিতে জমিদারি ব্যবস্থা চালু করা হয়েছিল। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আমরা কিন্তু ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাল এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।